ওকে, তাহলে আমরা শুরু করি। আজকের আমাদের যে আলোচনার বিষয় সেটা তোমরা হয়তো জানো যে আমরা গত ক্লাসে আমরা ফোর্থ চ্যাপ্টারটা শেষ করেছি। ঠিক আছে সবাই? জি স্যার। আজকে আমরা নেক্সট চ্যাপ্টারটা শুরু করব। সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 5, স্ট্যাটিস্টিক্যাল ডিসিশন থিওরি। ঠিক আছে? So today's discussion is about chapter 5, which is about statistical decision theory. সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? পাচ্ছি স্যার। জি স্যার, পাচ্ছি স্যার। Good. তাহলে আমাদের আলোচনার বিষয় যেটা টপিক, তোমরা নামটা দেখেই বুঝতে পারছো। দিস ইজ অ্যাবাউট স্ট্যাটিস্টিক্যাল ডিসিশন। স্ট্যাটিস্টিক্যাল ডিসিশন। সো হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্যাল ডিসিশন? আমরা অলরেডি যতদূর পড়েছি, তোমরা মনে করো যে আমি যখন বলেছি ক্লাসে, অনেক সময় উদাহরণ দিই যে সাপোজ তোমাদের ক্লাসের ছাত্রদের আমরা হাইট আমরা জানতে চাই, হাইটের একটা গড়। তাহলে এটা কি টোটাল ক্লাসে 100 জন তোমরা ছাত্র আছো, দিস ইজ দ্য পপুলেশন। পপুলেশনের আমরা হাইট জানতে চাই। তো আমরা উই ওয়ান্ট টু মেক দ্য ডিসিশন অ্যাবাউট দ্য পপুলেশন অ্যান্ড পপুলেশন মিন। সো সেইটাকে আমরা বলি পপুলেশন প্যারামিটার। মনে আছে কিনা? পপুলেশন প্যারামিটার। সেই পপুলেশন প্যারামিটারের উপর আমরা একটা ডিসিশন নিতে চাই অন দ্য বেসিস অফ কি, সব 100 জনের না নিয়ে। 100 জন হয়তো কম আছে, কিন্তু আমরা যখন টোটাল বাংলাদেশের ক্ষেত্রে কোনো কিছু করব তখন হয়তো অনেক বড় পপুলেশন। সেই জন্য আমরা পপুলেশনের একটা বিষয় ডিসিশন নিতে চাই অন দ্য বেসিস অফ স্যাম্পল। ঠিক আছে? তাহলে ভেরি অফেন ইন প্র্যাকটিস, তোমরা যদি দেখো যে তোমাদের স্ক্রিনে কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে, যে স্ট্যাটিস্টিক্যাল ডিসিশন। ভেরি অফেন ইন প্র্যাকটিস উই মেক ডিসিশনস অ্যাবাউট পপুলেশন। আমরা পপুলেশন সম্পর্কে একটা ডিসিশন নিতে চাই অন দ্য বেসিস অফ দ্য স্যাম্পল ইনফরমেশন, এন্ড দিস ডিসিশন ইজ কল্ড স্ট্যাটিস্টিক্যাল ডিসিশন। ঠিক আছে? বোঝা গেছে? জি স্যার। গুড। তাহলে স্ট্যাটিস্টিক্যাল ডিসিশন, যে ডিসিশনটা আমরা নিতে চাই, এই ডিসিশন নেওয়ার জন্য আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে, এবং তার জন্য যে বিষয়টা, আরেকটা বিষয় আমাদের জানা দরকার, সেটাকে বলি আমরা স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস। নেক্সট টপিক তোমাদের স্লাইডে যদি দেখো, যে স্ট্যাটিস্টিক হাইপোথিসিস। আচ্ছা, হাইপোথিসিস মানে কি? হাইপোথিসিস মানে হচ্ছে অ্যাজাম্পশন। আসলে কোনো একটা কিছু সম্পর্কে আমরা হাইপোথেটিক্যালি একটা সিদ্ধান্ত, সেটা হচ্ছে প্রথম। সো আমার এই শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিসটা হচ্ছে যে আমার এই যে টু রিচ স্ট্যাটিস্টিক্যাল ডিসিশনে পৌঁছানোর জন্য উই ফার্স্ট মেক অ্যাজাম্পশনস অ্যাবাউট দ্য পপুলেশন ইনভলভ। তোমার ক্লাসের যদি আমি হাইট জানতে চাই, তাহলে আমি যে 100 জনের একটা জাস্ট প্রথমে একটা অ্যাজাম্পশন করব যে 5 ফিট 6 ইঞ্চি হচ্ছে আমার এই ক্লাসের গড় হাইট। জাস্ট অ্যাজাম্পশন করব, দিস ইজ আমার হাইপোথিসিস। ঠিক আছে? সাচ অ্যাজাম্পশন মে অর মে নট ট্রু। এটা সত্য হতে পারে, নাও হতে পারে। আমরা বলছি স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস। পরে আমরা এই স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিসটাকে আমরা স্ট্যাটিস্টিক্যালি দেখব যে সেটা সত্য কি মিথ্যা। ঠিক আছে?
এই হাইপোথিসিস ইজ তাহলে হাইপোথিসিসটা ইজ মেড অ্যাবাউট এ ভ্যালু অফ সাম প্যারামিটার, কারণ এটা তো পপুলেশনের বিষয়, পপুলেশন, সেই কারণে এটা আমরা বলছি প্যারামিটার। বাট আমাদের কাছে এইটার কিন্তু তথ্য নাই, অনলি উই ক্যান এস্টিমেট দ্যাট প্যারামিটার অন দ্য বেসিস অফ আওয়ার স্যাম্পল, যে 10 জন বা 15 জনের কাছে আমরা তো জাস্ট 15 জনকে মাপলাম স্যাম্পলিং এর রুল গুলা ফলো করে। অলরেডি আমরা স্যাম্পলিং এর বিভিন্ন জিনিস দেখছি, তাই না? বুঝা গেছে? Yes, sir. Yes, sir. Yes, sir. এবং এই যে স্যাম্পল স্ট্যাটিস্টিক, যেটা আমরা এই যে 100 জনের উপর একটা হাইপোথেটিক্যাল একটা হাইপোথিসিস নিয়েছি, সেটা স্যাম্পল স্ট্যাটিস্টিক থেকে আমরা দেখব যে সেটা কতদূর সত্য। কিন্তু এই স্যাম্পল স্ট্যাটিস্টিক্স ডিফার্স ফ্রম দ্য হাইপোথিসিস, এবং তখন এই যে ডিফারেন্সটা, ফর এক্সাম্পল যে আমি ধরেছি 5 ফুট 6 ইঞ্চি আমার স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস যে তোমাদের ক্লাসের গড় হাইট, স্যাম্পল থেকে সেটা দেখা গেল যে 5 ফুট 4 ইঞ্চি। 15 জনের যে স্যাম্পল নিলাম সেটাতে দেখা গেল যে 5 ফুট 4 ইঞ্চি পাওয়া গেল। এই যে 5 ফুট 4 ইঞ্চি হচ্ছে আমার স্যাম্পল স্ট্যাটিস্টিক পেলাম, আর আমার স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস ছিল হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি। এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা যে হলো, তারপরে এই ডিফারেন্সটার উপর বেসিস করে আমরা বলবো যে ওয়েদার এই ডিফারেন্সটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা। যদি স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্ট হয় তাহলে আমরা বলবো যে না, তাহলে 5 ফুট 6 ইঞ্চি নয়। আর যদি ডিফারেন্সটা আমরা স্ট্যাটিস্টিক্যালি, সেটা কিভাবে হবে স্ট্যাটিস্টিক্যাল ডিসিশনটা সেটা পরে আসছি, কিন্তু আমরা যে এই ডিফারেন্সটা, আমাদের মূল বিষয়টা হচ্ছে যে এই যে ডিফারেন্সটা সেটা সিগনিফিকেন্ট অর নট। সিগনিফিকেন্ট যদি হয় তাহলে আমাদের যে হাইপোথিসিস ছিল সেটাকে রিজেক্ট করব, আর যদি আমরা স্ট্যাটিস্টিক্যালি পাই যে এই ডিফারেন্সটা সিগনিফিকেন্ট না, তাহলে আমরা বলবো যে আমার যে হাইপোথিসিস ছিল সেটাই ঠিক, ডিফারেন্স অন্য কারণে হয়েছে, স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন এররের কারণে। ঠিক আছে, বোঝা গেছে কথা? হ্যালো, কারো কোনো কোশ্চেন? এবং এই যে বিষয়টা করা হলো, স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস প্রথমে নিলাম, তারপরে সেটাকে কোনোভাবে স্যাম্পল স্ট্যাটিস্টিক্স থেকে আমরা ডিসাইড করব যে এই যে ডিফারেন্সটা সেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা। এই যে বিষয়টা, এটাকে ওভারঅল বলা হয়ে থাকে টেস্ট অফ হাইপোথিসিস। লাস্ট সেন্টেন্সে দেখো, আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে, দিস ইজ কল্ড টেস্ট অফ হাইপোথিসিস। ঠিক আছে? এবং এই টেস্ট অফ হাইপোথিসিসের মাধ্যমে আমরা আসলে স্ট্যাটিস্টিক্যাল ডিসিশনটা নিব যে আমার পপুলেশনের যে জিনিসটা আমি যেটা আমার আলোচনার বিষয় সেটা সম্পর্কে ডিসিশন। ঠিক আছে, গুড। Yes, sir. টেস্ট অফ হাইপোথিসিসের এই হাইপোথিসিস টেস্টিং এর প্রসিজারটা যদি এবার ডিটেইলসে আসি আস্তে আস্তে, হাউ টু টেস্ট দ্য হাইপোথিসিস। হাইপোথিসিস তো একটা নিয়েছি আমি মনে করি, প্রথমে বললাম যে, ঠিক আছে, তো ওইটাকে আবার প্রপারলি এই জিনিসটাকেই আমরা বলছি যে হাইপোথিসিস টেস্টিং বা টেস্ট অফ হাইপোথিসিস। ঠিক আছে? Yes, sir. তাহলে এর প্রসিজার যেটা, সেটার ফার্স্ট প্রসিজার, আমার ফার্স্ট স্টেপ হচ্ছে সেট আপে হাইপোথিসিস। আগেই যেটা বললাম, প্রথমেই আমার তাহলে করা দরকার হাইপোথিসিস এস্টাবলিশ করা। যেমন উদাহরণ হিসাবে যদি তোমার ক্লাসের, যেটা আমি বলছিলাম যে আমার যদি মূল আলোচনার বিষয় হয় যে তোমার, আমি জানতে চাই যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ হাইট অফ ইউর ক্লাস, তাহলে আমরা প্রথমেই
একটা হাইপোথিসিস এস্টাবলিশ করব, এবং হাইপোথিসিসটা ইউজুয়ালি একটা অ্যাজাম্পশন, এটা একটা ধারণা করে নিব, অ্যাজাম্পশন অ্যাবাউট দ্য ভ্যালু অফ সাম আননোন প্যারামিটার। আমার এখানে আমার আলোচনার বিষয় হচ্ছে হাইট, ঠিক আছে? কার কার মাঝে মধ্যে কেমন যেন শব্দ হচ্ছে স্যার। হ্যাঁ, কারো আনমিউট করা আছে, ইয়ে ওইটাকে মিউট করো না। হয় তোমরা মিউট করেই রাখো, যখন আমি কিছু জিজ্ঞেস করব তখন একটু আনমিউট করে কথা বলবে। জি স্যার। তোমাদের ওই স্পিকার থেকেই সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে প্রথম আমার হচ্ছে যে হাইপোথিসিস এস্টাবলিশ করা। এখন হাইপোথিসিস এস্টাবলিশ করার জন্য এই বিষয়টাই আরেকটু ডিটেলসে, সাধারণত কনভেনশনাল অ্যাপ্রোচ হচ্ছে আমরা দুইটা হাইপোথিসিস ধরি, টু ডিফারেন্ট হাইপোথিসিস নিই। একটা হচ্ছে, একটাকে বলি আমরা নাল হাইপোথিসিস, যেটাকে আমরা ডিনোট করি H0 দ্বারা, আর আরেকটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস H1 বা HAও অনেক সময় লেখে, এ অল্টারনেটিভ। তাহলে নাল হাইপোথিসিস আর অল্টারনেটিভ হাইপোথিসিস কি জিনিসটা? এটা যেমন আমাদের উদাহরণের ক্ষেত্রেই, যে তোমার ক্লাসের হাইট, তাহলে আমার নাল হাইপোথিসিস হচ্ছে H0 বা H0। নাল হাইপোথিসিসটা হচ্ছে যে হাইটের গড় x বার দিয়ে যদি আমি সেটাকে চিহ্নিত করি, x বার ইকুয়াল টু 5.6, এটা হচ্ছে আমার নাল হাইপোথিসিস, ঠিক আছে? আর এইটা না হওয়াটাই হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। তাহলে আমি বলবো x বার নট ইকুয়াল টু 5.6, এটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস, ঠিক আছে? একটা নাল হাইপোথিসিস আর একটা অল্টারনেটিভ, মানে নাল হাইপোথিসিস না হওয়াটাই অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল হাইপোথিসিস যদি সত্য না হয়, তাহলে বাকি যেটা আছে সেটাই হচ্ছে আমার অল্টারনেটিভ হাইপোথিসিস। তাহলে নাল হাইপোথিসিস হচ্ছে আমার হাইট 5.6, তাহলে না অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে হাইট নট ইকুয়াল টু 5.6। 5.6 বাদে অন্য যে কোনো কিছু হতে পারে, সেটাই হচ্ছে আমার অল্টারনেটিভ হাইপোথিসিস, ঠিক আছে? বোঝা গেছে কথা? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি স্যার এটা। গুড। তাহলে আমরা হাইপোথিসিস সেটআপ যেটা বলছি, তাহলে সেইখানে বেসিক্যালি আসলে হাইপোথিসিস তো একটা যেমন থাকবে, সেটাকে আমরা বলি নাল হাইপোথিসিস, তার সাথে সাথে আমরা একটা অল্টারনেটিভ হাইপোথিসিস এর নট দিয়ে, যেটা হাইপোথিসিস ধরবো তার নট ওইটা বাদে যেটা, সেটাই হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। এবং ইফ আমরা যদি এই স্যাম্পল, এখন এটা কি পপুলেশন সম্পর্কে আমরা হাইপোথিসিস ধরলাম, এখন স্যাম্পল ইনফরমেশন থেকে আমরা যদি রিজেক্ট করি H0 কে, মানে ওটা যদি সত্য না হয়, তার মানে উই মাস্ট অ্যাকসেপ্ট কোনটা? যদি আমার নাল হাইপোথিসিস রিজেক্ট হয়, সত্য না হয়, তাহলে সত্য কোনটা? অপোজিটটা, যেটা অল্টারনেটিভ হাইপোথিসিস। এক্স্যাক্টলি। তাহলে এটাই হলো বিষয়। টু হাইপোথিসিস আর কনস্ট্রাক্টেড so that if one is true, then the other is false, or the vice versa. If one is false, then the other one is true. ঠিক আছে? জি স্যার। বোঝা গেছে এই পর্যন্ত? বুঝতে পারছি স্যার। গুড জি স্যার, বোঝা গেছে স্যার, সুন্দরভাবে বোঝা গেছে। গুড। তাহলে এটাই হচ্ছে আমার প্রথম স্টেপ, যে প্রথম আমরা হাইপোথিসিস সেট আপ করব। সেকেন্ড এবং গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সেট আপ এ সুইটেবল সিগনিফিকেন্স লেভেল। জাস্ট বোঝো জিনিসটা, সিগনিফিকেন্স লেভেলকে আমার সেট আপ করা। আমি কোন জিনিসটা সেট আপ করবো সেটা পরে আসছি। আমি এখন বুঝো যে আমাকে তাহলে সেকেন্ড স্টেপ করতে হবে যে সিগনিফিকেন্স লেভেল সেট আপ করা, সুইটেবল সিগনিফিকেন্স লেভেল। এখন সিগনিফিকেন্স লেভেল জিনিসটা কি? ঠিক আছে, সিগনিফিকেন্স লেভেল হচ্ছে
যে আমার একটা লেভেল বা একটা পরিমাপ যেটা আমি ডিসাইড করব যে আমার এক্সপেরিমেন্টটা রিজেক্ট অর অ্যাকসেপ্ট হবে কোন জায়গায়। তাহলে এটা one sort of confidence level, confidence with which an experiment reject or accept null hypothesis. আমি কত কনফিডেন্স আছে আমার যে আমার এই নাল হাইপোথিসিসটা সত্য না মিথ্যা, এই জিনিসটা, এইটাকে আমরা সাধারণত আলফা দ্বারা ডিনোট করে থাকি। কারণ আলফার ভ্যালু যে কোনো কিছুই হতে পারে, বাট ইন প্র্যাকটিস আমরা আলফাকে সাধারণত 5%, 1% অর ইভেন 10%ও ধরি। এখন সেটা বলতে কি বোঝাচ্ছে আসলে? এ পর্যন্ত বোঝা গেছে সিগনিফিকেন্স লেভেলটা আসলে কি? কনফিডেন্স, যে আমার এক্সপেরিমেন্টাল যে রিজেকশন বা অ্যাকসেপ্টেন্সটা হাইপোথিসিস সেটা কোন লেভেলের কনফিডেন্স আমার, এবং সেটাকে আমরা আলফা দিয়ে ডিনোট করি। এবং ইন প্র্যাকটিস আলফার ভ্যালু 5%, 10% বা 1% হয়। এখন এই 5% বলতে কি বোঝাচ্ছে? এই কনফিডেন্স লেভেলটা বলতে 5% কনফিডেন্স যদি আমি বলি সিগনিফিকেন্স লেভেল, তাহলে এটা বলতে আসলে কি বোঝাচ্ছে? 5% লেভেল অফ সিগনিফিকেন্স মানে বোঝায় যে ইফ আমি 100 বার কোন একটা টেস্ট করি, 100 বার টেস্ট করলে 5 বার 5%, খেয়াল করিও, 100 বার যদি আমি কোনো একটা পরীক্ষা চালাই, যেমন তোমাদের যদি হাইটের কথা বলি, হাইটের আমরা যে এক্সাম্পল নিচ্ছি, তাহলে 15টা করে যদি 100 বার আমি তোমাদের হাইট নিই, 15 জন করে, তাহলে আমি যে ওই হাইপোথিসিস যেটা সেট করেছি সেইখানে আমার যে ডিসিশনটা নিব যে আমার হাইপোথিসিসটা ট্রু না ফলস, সেই ডিসিশনটা খেয়াল করিও উড বি রিজেক্টেড দ্য নাল হাইপোথিসিস। আমি নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব, বাট যখন আমার ইট শুড বি অ্যাকসেপ্টেড। তাহলে কি হলো? আমার উচিত ছিল হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করা, কিন্তু আমি অ্যাকসেপ্ট না করে আমি সেটাকে রিজেক্ট করেছি। মানে কি হলো? এটা এক ধরনের ভুল সিদ্ধান্ত নিয়েছি আমি। এবং কত পার্সেন্ট ভুল সিদ্ধান্ত? 5%। 5% ভুল। তার মানে 100 বার যদি আমি টেস্টটা করি, তাহলে 5 বার একমাত্র আমার ভুল হতে পারে। যে ভুলটা কি? আমার যেখানে হাইপোথিসিসটাকে অ্যাকসেপ্ট করা উচিত ছিল, কিন্তু আমি সেটাকে রিজেক্ট করেছি, এই ভুলটা করেছি। কিন্তু বাকি 95 বার কিন্তু আমি ঠিকই করেছি। বোঝা গেছে কথা? তাহলে এই যে সিগনিফিকেন্স লেভেলটা আমার 5% সিগনিফিকেন্ট লেভেল বোঝাচ্ছে, তার মানে 95% আমি কনফিডেন্ট দ্যাট উই মেড এ রাইট ডিসিশন। বোঝা গেছে আমার কথা? হ্যালো, জি স্যার, বলেন স্যার। সবাই বুঝতে পারছো এ বুঝতে পর্যন্ত? পারছি স্যার। জি স্যার। ইয়েস স্যার। তাহলে সিগনিফিকেন্স লেভেল আমার বোঝায় আসলে সিগনিফিকেন্স লেভেল একটা দেখাবে, সেইটার অপোজিটটা 100-র মধ্যে আমি যেটা পাবো সেইটা আসলে আমাকে দেখাবে আমার কনফিডেন্স লেভেল, আমি রাইট ডিসিশন কত পার্সেন্ট নিচ্ছি। তাহলে যদি আমার 5% সিগনিফিকেন্ট লেভেল যদি হয়, তাহলে আমি বলছি যে 95% আমি কনফিডেন্স দ্যাট উই মেড এ রাইট ডিসিশন। আমি 100 বার যদি এই টেস্টটা করি, তাহলে 5 বার মাত্র আমার ভুল হতে পারে, বাকি 95 বারই আমি রাইট ডিসিশন নিয়েছি। কিন্তু খেয়াল করিও এখানে ভুলটা কোনটা? ভুলটা হচ্ছে আমার অ্যাকসেপ্ট করার দরকার ছিল, কিন্তু আমি রিজেক্ট করেছি। খেয়াল করিও, এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। বোঝা গেছে কথা?
জি স্যার। তাহলে বলো দেখি, আমার যদি 10% সিগনিফিকেন্স লেভেল হয় তাহলে কি বোঝাবে এর মানে? 90% 90% right decision confidence হবে স্যার। and 90% রাইট ডিসিশন মানে কি? 90% মানে যে 100 বার যদি আমি এই টেস্টটা করি তাহলে 90 বারই আমি রাইট 90 বার 90 বার হচ্ছে স্যার সঠিক সিদ্ধান্ত নেওয়ার সঠিক পরিমাণ। সিদ্ধান্ত নিয়েছি, আর Yes, sir. 10 বার মাত্র ভুল সিদ্ধান্ত হতে পারে। কিন্তু ভুল সিদ্ধান্তটা কোনটা? ভুলটা কোনটা? কি ভুল? সঠিকটা নেওয়া উচিত ছিল কিন্তু সঠিক না সিদ্ধান্ত নেওয়া না উচিত। না, খেয়াল করিও, সঠিক বলতে কি বোঝালা? সঠিকটা এইটা মানে আমার হাইপোথিসিস। হাইপোথিসিসটা একসেপ্ট করা উচিত ছিল, হ্যাঁ, কিন্তু Yes, sir. রিজেক্ট করে দিয়েছি। রিজেক্ট করেছি। খেয়াল করিও, ভুলটা এটা। এটার ভুলটা কিন্তু আরেকটা হতে পারে। ভুলটা আরেকটা কি হতে পারে? যে আমার হাইপোথিসিস রিজেক্ট করা উচিত ছিল কিন্তু আমরা অ্যাকসেপ্ট কিন্তু করি। অ্যাকসেপ্ট করেছি, সেটাও কিন্তু একটা ভুল। Yes, sir. কিন্তু আমি ওই ভুলের কথা বলছি না। আমার ভুলটা হচ্ছে সিগনিফিকেন্স লেভেলের ভুলটা কোনটা? যে আমার Confidence. হাইপোথিসিস অ্যাকসেপ্ট করার উচিত ছিল কিন্তু আমি রিজেক্ট করেছি। রিজেক্ট করেছি। খেয়াল করিও, খুব কিন্তু বোঝার বিষয় এখানে। ভুলটা কি? ভুলটা ছিল যে অ্যাকসেপ্ট করা উচিত ছিল কিন্তু আমি সেটাকে রিজেক্ট করেছি, এই ভুল। এবং সেই ভুলটা হচ্ছে সিগনিফিকেন্স লেভেল বোঝায়। 5% সিগনিফিকেন্ট লেভেল মানে 5 বার বা 5% বার আমি রিজেক্ট করেছি কিন্তু যেটা আমার উচিত ছিল অ্যাকসেপ্ট করা। এটা এক ধরনের ভুল। ঠিক আছে, আরেক ধরনের ভুল কোনটা হতে পারে? হাইপোথিসিস রিজেক্ট করা উচিত কিন্তু হচ্ছে অ্যাকসেপ্ট করা। এটা হচ্ছে একদম ভুল। এইটা আরেক ধরনের ভুল। Yes, sir. ঠিক আছে, হাইপোথিসিস যেখানে আমার রিজেক্ট করা উচিত ছিল কিন্তু আমি অ্যাকসেপ্ট করেছি, ওটা আরেক ধরনের ভুল, সেটা আমি পরে যাব। ঠিক আছে, এখন শুধু আমার সিগনিফিকেন্স লেভেল হচ্ছে তাহলে একটা ভুল দেখায়, এবং সিগনিফিকেন্স লেভেলের বাকি অংশটা দেখায় তাহলে কি? কনফিডেন্স। আমি কত পার্সেন্ট কনফিডেন্স। তাহলে 1% কনফিডেন্স হচ্ছে খুব স্ট্রিক্ট। কারণ কি? 1% কনফিডেন্স মানে কি? মানে 99% আমার রাইট ডিসিশন। জি স্যার। 5% একটু তার থেকে লিবারেল, আর 10% আরো একটু লিবারেল। বোঝা গেছে কথা? জি স্যার। গুড। এই পর্যন্ত সবাই বুঝছো? জি স্যার। গুড। আচ্ছা, তারপর তাহলে কি কি হলো আমার? হাইপোথিসিস টেস্টিং এর জন্য কি কি করতে হবে? প্রথম আমার সেটআপে হাইপোথিসিস, তারপরে আমি সেটআপ করব কনফিডেন্স লেভেল, যেটাকে আমরা বলছি লেভেল অফ সিগনিফিকেন্স, যে কত আমি ভুল, কি পরিমাণ ভুল আমি অ্যাকসেপ্ট করব সেটা। ঠিক আছে, তারপরে তৃতীয় স্টেপ হচ্ছে আমার ডিটারমিনেশন অফ সুইটেবল টেস্ট স্ট্যাটিস্টিক। আমি যে স্যাম্পল থেকে তোমাদের ক্লাসের যে উদাহরণটা দিচ্ছি, যে ক্লাসের গড় হাইট, স্যাম্পল থেকে যে হাইটটা আমি পাইলাম, সেই হাইটটার সাথে আমার যে হাইপোথিসিসের যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা সিগনিফিকেন্ট কিনা। আগেই বললাম এই ডিফারেন্স তো কিছু হয়তো বের হতে পারে, সেই ডিফারেন্সটা আদৌ সিগনিফিকেন্ট কিনা সেইটা টেস্ট করার জন্য আমার তো একটা স্ট্যাটিস্টিক দরকার, একটা সূত্র দরকার, একটা ফর্মুলা দরকার। সেই জিনিসটা আমার ডিটারমাইন করতে হবে, এবং এইটা নির্ভর করে তোমার টেস্ট, কি ধরনের টেস্ট করছো তার উপর, তোমার স্যাম্পলিং এর যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের উপর, তোমার যে তথ্যগুলো আছে তাদের ক্যারেক্টারিস্টিক্স এর উপর। ঠিক আছে, তাহলে আমার প্রথম ছিল হচ্ছে হাইপোথিসিস ডিসাইড করা,
দেন সেকেন্ড হচ্ছে তোমার সিগনিফিকেন্স লেভেল ডিসাইড করা। থার্ড হচ্ছে আমার এখন এটা টেস্ট করার জন্য টেস্ট স্ট্যাটিস্টিক্স বা ফর্মুলা ডিটারমাইন করা এবং ডিটারমাইন দ্য সুটেবল টেস্ট স্ট্যাটিস্টিক্স এবং এটার ডিস্ট্রিবিউশন। এবং একটা জাস্ট এক্সাম্পল আমরা সিম্পলি যেটা করে থাকি, একটা স্ট্যাটিস্টিক যেমন আমরা যে উদাহরণটা তোমাদের নিয়েছি এখন ক্লাসের ক্ষেত্রে, ক্লাসের হাইট এটা যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড হয় তাহলে আমরা টেস্ট স্ট্যাটিস্টিকটা এইরকম হবে। টেস্ট স্ট্যাটিস্টিক্স হবে স্যাম্পল স্ট্যাটিস্টিক্স মাইনাস হাইপোথেসাইজড পপুলেশন প্যারামিটার, মানে যেটা আমি হাইপোথিসিস ধরেছি মিনের ক্ষেত্রে। আমরা তো এখন এটা মিন হাইট করছি, তাই না? তাহলে প্রথমটা যে স্যাম্পল স্ট্যাটিস্টিক্স সেটা হচ্ছে যে ওই 15 জনকে স্যাম্পল নিয়ে যে হাইটটা পেলাম, গড় হাইট, সেটা হচ্ছে স্যাম্পল স্ট্যাটিস্টিক। আর এই হাইপোথেসাইজড পপুলেশন প্যারামিটারটা হচ্ছে যেটা আমি হাইপোথিসিস ধরেছি, যে কত ধরেছি, যে 5.6 বোধহয় বললাম, তাই না? Yes, সেটা হচ্ছে আমার এই হাইপোথিসিস যেটা সেইটা। আর নিচেরটা হচ্ছে ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরর অফ স্যাম্পল স্ট্যাটিস্টিক্স। স্ট্যান্ডার্ড এরর অফ স্যাম্পল স্ট্যাটিস্টিক্স, এই যে স্যাম্পল স্ট্যাটিস্টিক্স এর স্ট্যান্ডার্ড এরর। স্ট্যান্ডার্ড এরর কি জিনিস গত ক্লাসে বলেছি। স্ট্যান্ডার্ড এরর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন মানে স্যাম্পলিং স্ট্যাটিস্টিক্স এর যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এই ফর্মুলাটা কি একটু অন্য কারোর সাথে একটু সিমিলার মনে হচ্ছে, মনে পড়ে? স্যাম্পল স্ট্যাটিস্টিক্স মাইনাস হাইপোথাইজড পপুলেশন প্যারামিটার ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরর অফ স্যাম্পল স্ট্যাটিস্টিক্স। এটা কি কারোর সাথে একটু সিমিলার আছে? সেটা হচ্ছে কারো মনে পড়েনি? স্যার মনে পড়তেছে না স্যার। এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড ভ্যারিয়েবল, হ্যাঁ ভ্যারিয়েশন না, স্ট্যান্ডার্ডাইজড ভ্যারিয়েবল ক্রিয়েট করার, যে এরকম ওখানে কি ছিল, যে ওই ভ্যারিয়েবলটা মাইনাস জি স্যার। তার মিন ডিভাইডেড বাই তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওই রকম কিছুটা হলো। তো এখানে স্যাম্পল থেকে যেটা পাইলাম মাইনাস পপুলেশনের যেটা সম্পর্কে আমরা হাইপোথিসিস ধরেছি সেইটা ডিভাইডেড বাই স্যাম্পলের স্ট্যান্ডার্ড এরর। এইরকম এটা জাস্ট একটা এক্সাম্পল টেস্ট স্ট্যাটিস্টিক্স। এইরকম বিভিন্ন সময় বিভিন্ন রকম টেস্ট স্ট্যাটিস্টিক্স হতে পারে, কিন্তু এইটা দিয়েই আমরা চেষ্টা করব, ঠিক আছে? এটা থেকে একটা ভ্যালু পাবো। এখন এই ভ্যালুটা আমার ফোর্থ স্টেজ যে যায় আমরা ডিসাইড করব যে আমার কার মাউথপিসটা অন আছে, আশপাশ থেকে সাউন্ড আসছে, তোমরা সব মিউট করে খেয়াল করো, মিউট করো। আচ্ছা, তাহলে এই স্যাম্পল স্ট্যাটিস্টিক্স থেকে যে টেস্ট স্ট্যাটিস্টিক্সে কনভার্ট করলাম, এই যে ভ্যালুটা হলো, এই ভ্যালু থেকে আমরা ডিসাইড করব যে আমার যে স্যাম্পল স্ট্যাটিস্টিক্স এবং হাইপোথাইজড পপুলেশন প্যারামিটারের যে ডিফারেন্সটা সেটা সিগনিফিকেন্ট কি না। সিগনিফিকেন্ট যদি হয় তাহলে আমরা হাইপোথিসিস রিজেক্ট করব, আর সিগনিফিকেন্ট না হলে হাইপোথিসিস অ্যাকসেপ্ট করব। এবং সেই জিনিসটা করার জন্য আমার যে ফোর্থ যেটা দেখাচ্ছে সেইটা প্রয়োজন, সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ ক্রিটিক্যাল রিজন, ঠিক আছে? এবং সেই ক্রিটিক্যাল রিজনটা আমরা ডিটারমাইন করতে চাই। এখন ক্রিটিক্যাল রিজনটা কি জিনিস আসলে দেখাবে? ক্রিটিক্যাল রিজন আমাকে হেল্প করবে টু ডিটারমাইন which value of the test statistics will lead to rejection of H0. কোন ভ্যালু এই ক্রিটিক্যাল রিজন আমাকে শো করবে? রিজন বা কিছু ভ্যালু বলতে পারো, দুইটা ভ্যালুর একটা রেঞ্জ, যেটাকে আমাকে
সাহায্য করবে যে আমি হাইপোথিসিসটাকে রিজেক্ট করব না অ্যাকসেপ্ট করব। ঠিক আছে, তাহলে দ্য ভ্যালু অফ রিজেকশন অফ H0, অন্যভাবে যদি বলি, দ্য ভ্যালু অফ রিজেকশন অফ H0 ইজ কল্ড ক্রিটিক্যাল রিজন। যেই ভ্যালু আমার দুটা আমাকে শোক পাবো এমন একটা ক্রিটিক্যাল রিজন, এমন একটা ভ্যালু আমাকে দিবে যে আমার যদি এই টেস্ট স্ট্যাটিস্টিক্স এর ভ্যালু ওই ক্রিটিক্যাল রিজনে পড়ে, তাহলে আমি H0 কে মানে হাইপোথিসিসকে রিজেক্ট করব। আর তাহলে বাকি যে রিজনটা থাকবে, বাকি যে ভ্যালুগুলো থাকবে, সেটা হচ্ছে আমার অ্যাকসেপ্টেড রিজন। এটা আমি হয়তো চিত্রে আমরা দেখব। ঠিক আছে, পরে। এখন পর্যন্ত আমরা এইটুকু বুঝি। বোঝা গেছে কথাটা? জি স্যার। তাহলে প্রথম হলো কি আমার, খেয়াল করো প্রথম থেকে আবার। প্রথমে আমার কি করলাম, হাইপোথিসিস একটা সেট আপ করলাম, এবং হাইপোথিসিস সাধারণত দুইটা সেট আপ করি, একটা হচ্ছে নাল হাইপোথিসিস আর একটা অল্টারনেটিভ হাইপোথিসিস। প্রথম স্টেপ। সেকেন্ড, আমার সিগনিফিকেন্ট লেভেল দরকার, মানে আমি কি পরিমাণ ভুল একসেপ্ট করব বা আমার কনফিডেন্স লেভেল কত, আমি কি পরিমাণ ঠিক থাকতে চাই। তৃতীয় হচ্ছে আমার টেস্ট স্ট্যাটিস্টিক্স, স্যাম্পল আর হাইপোথাইজ পপুলেশন প্যারামিটার, এই দুটো মিলে একটা কোনো ফর্মুলার মাধ্যমে আমি একটা টেস্ট স্ট্যাটিস্টিক্স ক্রিয়েট করে সেখান থেকে একটা ভ্যালু নিব, ও সেই ভ্যালুটা আমি চেক করে দেখব এই ক্রিটিক্যাল রিজনের সাথে। ক্রিটিক্যাল রিজন আমাকে তাহলে ডিটারমাইন করা প্রয়োজন, সেটা কিভাবে হবে সেটা আসছি পরে। তাহলে এই ক্রিটিক্যাল রিজনের ভিতর যদি আমার ওই ভ্যালু পড়ে, তাহলে আমি রিজেক্ট করব নাল হাইপোথিসিসকে, তার মানে অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্ট হবে, আদারওয়াইজ আমি অ্যাকসেপ্ট করব। ঠিক আছে, বোঝা গেছে তাহলে ক্রিটিক্যাল রিজন জিনিসটা কি? তাহলে এবং ফিফথ হচ্ছে আমার ডুইং কম্পিটিশন। এখন মানে ক্যালকুলেশন করা, কম্পিটিশন মানে ক্যালকুলেশন। তাহলে কম্পিটিশনটা কিভাবে হবে? ডুইং ভ্যারিয়াস কম্পিটিশন ফ্রম দ্য র্যান্ডম স্যাম্পল অফ সাইজ n ফর দ্য টেস্ট স্ট্যাটিস্টিক্স অবটেইন ইন স্টেপ 3। এই যে আগের স্টেপে যে টেস্ট স্ট্যাটিস্টিক্স করেছি, সেখানে স্যাম্পল স্ট্যাটিস্টিক্স এর ভ্যালু, স্যাম্পল স্ট্যাটিস্টিক্স পাবো কোথা থেকে? স্যাম্পল নিব, তোমাদের যে এক্সাম্পল সেই অনুযায়ী আমার তাহলে 15টা স্যাম্পল নিতে চেয়েছি, তাহলে 15 জন স্যাম্পলের মধ্যে থেকে নিয়ে আমি গড় হাইট করে যেটা স্যাম্পল পাইলাম, সেটা আমার ওই টেস্ট স্ট্যাটিস্টিক্সে স্যাম্পল স্ট্যাটিস্টিক্সের গড়টা বসাবো। তাদের পপুলেশন প্যারামিটার আমি ধরেছিলাম 5 ফিট 6 ইঞ্চি 5.6, আর এদিকে স্ট্যান্ডার্ড এরর, তার থেকে স্যাম্পল স্ট্যাটিস্টিক্স থেকে স্ট্যান্ডার্ড এরর ক্যালকুলেট করব তার ফর্মুলা অনুযায়ী। ঠিক আছে, এবং সেই অনুযায়ী করে আমি কম্পিউট করে দেখব যে এইটা ক্রিটিক্যাল রিজনের মধ্যে পড়লো না পড়লো না। ইফ ইউ সি যে এই ভ্যালুটা, টেস্ট স্ট্যাটিস্টিক্স এর ভ্যালুটা ক্রিটিক্যাল রিজনের মধ্যে পড়ে, তাহলে আমরা হাইপোথিসিস রিজেক্ট করব, আদারওয়াইজ অ্যাকসেপ্ট করব, মানে অ্যাকসেপ্টেড রিজনে যদি থাকে। এবং সেইখান থেকেই প্লাস যেটা মূল কথা, ওখান থেকেই আসলে ডিসিশনটা আসবে। এটা হওয়া উচিত 6। তাহলে শেষ হচ্ছে ড্র এ স্ট্যাটিস্টিক্যাল কনক্লুশন ড্র করা, আইদার অ্যাকসেপ্ট দ্য হাইপোথিসিস অর রিজেক্ট ইট। ইফ উই রিজেক্ট নাল হাইপোথিসিস, যেটা প্রথম হাইপোথিসিস আমার, that means the difference between the sample statistics and the hypothesized population parameter is considered to be significant.
স্যাম্পল থেকে যদি আমি দেখা গেল যে 5.4 পেলাম গড় হাইট, আর আমি হাইপোথিসিস ধরেছিলাম 5.6, টেস্ট স্ট্যাটিস্টিক্স করে আমি যে ভ্যালুটা পাইলাম সেটা হয়তো আমার অ্যাকসেপ্টেড রিজনে আছে। অ্যাকসেপ্টেড রিজনে থাকলে তাহলে আমি বলবো কি যে এই যে ডিফারেন্সটা 5.4 আর 5.6, 5.4 হচ্ছে স্যাম্পল থেকে আর পপুলেশন থেকে আমার 5.6 আমি হাইপোথিসিস ধরেছি, এই ডিফারেন্সটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট নয়, তার মানে আমার নাল হাইপোথিসিসই অ্যাকসেপ্টেড, তার মানে গড় হাইট 5.6। ঠিক আছে? আর যদি এই এইটা করার পর ডিসিশন নেওয়ার সময় আমি দেখছি যে আমার এই টেস্ট স্ট্যাটিস্টিক্স এর ভ্যালুটা রিজেকশন রিজনে আছে, ক্রিটিক্যাল রিজনে আছে, তার মানে H0 রিজেক্টেড, তার মানে বোঝাচ্ছে যে এই যে ডিফারেন্স আমরা পেয়েছিলাম 5.4 থেকে 5.6 হাইপোথাইজ ভ্যালু, এই যে ডিফারেন্সটা এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট, তার মানে গড় হাইট যেটা আমি বলছি যে পপুলেশনের গড় হাইট 5.6 এটা সত্য নয়, ইট ইজ রিজেক্টেড, অন্য কোনো ভ্যালু। অল্টারনেটিভ হাইপোথিসিস আমার কি আছে যে গড় হাইট নট ইকুয়াল টু 5.6, তাহলে 5.6 গড় আয়ু এই গড় হাইট নয়, এইটা তাহলে অ্যাকসেপ্টেড। ঠিক আছে, বোঝা গেছে কথা? জি স্যার। তাহলে এই হচ্ছে আমার টেস্টিং হাইপোথিসিসের প্রসিজার। তাহলে প্রথম থেকে যদি বলো আমাকে কেউ একজন কি কি করল, কি কি স্টেপ? কে দাগ দিল? আপনি দিয়েছেন স্যার, আমি আপনি দিতে পারবো না তো আমরা। হ্যাঁ, কিন্তু আমার তো অ্যানোটেশন নাই, আচ্ছা ক্লিয়ার করি। হুম, স্যার আপনি তো কলম খাইতেছেন স্যার, ওটারে দাগ পড়ছে। আচ্ছা, তো বলো কেউ কেউ একজন বলো কি কি তাহলে আমার হাইপোথিসিস টেস্টিং এর স্টেপ গুলা কি? কি সবাই চুপ হয়ে গেল কেন? শুনে তো লেপ নিচ্ছে স্যার। হ্যাঁ, কেউ নাই বলার মতন? কি কারোই কথা শুনতে পেলাম না। আমি আবার বলি, তাহলে প্রথমে কি করলাম আমরা? হাইপোথিসিস সেট আপ করলাম। হাইপোথিসিসের মধ্যে দুইটা, একটা হচ্ছে নাল হাইপোথিসিস আর একটা অল্টারনেটিভ হাইপোথিসিস, ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপটা হচ্ছে আমার কনফিডেন্স লেভেলটা ডিসাইড করা, আমি কত পার্সেন্ট ভুল অ্যাকসেপ্ট করব, সেটাকে আমরা বলছি সিগনিফিক্যান্ট লেভেল অফ সিগনিফিক্যান্ট ডিসাইড করা। তারপর তৃতীয় ছিল হচ্ছে আমার যে এটা থেকে আমার সুইটেবল টেস্ট স্ট্যাটিস্টিক্স করা। তারপর ফোর্থ হচ্ছে ক্রিটিক্যাল রিজন ডিসাইড করা, মানে কোন জায়গায় আমি অ্যাকসেপ্ট করব আর কোন জায়গায় রিজেক্ট করব আমার হাইপোথিসিসটা। তারপর
ক্যালকুলেট করব টেস্ট স্ট্যাটিস্টিক্সটা দিয়ে ডিসিশন নিব আমার ক্রিটিক্যাল রিজন আগে যেটা ডিসাইড করা আছে সেই অনুযায়ী সিগনিফিকেন্ট লেভেল টেবিল সব অনুযায়ী আমি ডিসিশন নিব যে আমার ডিসিশনটা কি, অ্যাকসেপ্ট করলাম না রিজেক্ট করলাম। ঠিক আছে, ওকে, এ পর্যন্ত হলো। পরের বিষয়টা হচ্ছে যে আমার এই যে যা কিছু ডিসিশন করছি, ডিসিশনটা কিসের উপর ডিসিশনটা নিচ্ছি আমরা? পপুলেশন সম্পর্কে। এই পপুলেশনের যে ডিসিশনটা সেটাকে অন্যভাবেও আমরা বলতে পারি যে এস্টিমেশন। পপুলেশন সম্পর্কে আমরা এস্টিমেট করছি এবং এই বিষয়টাই estimation can be done in two ways. Two type of estimation can be there. One is point estimation আর আরেকটা হচ্ছে interval estimation. আমরা কিন্তু এখন পর্যন্ত point estimation এ ছিলাম, point estimation আর আরেকটা হচ্ছে interval estimation. Point estimation কি দেখাচ্ছে যে একটা মাত্র ভ্যালু, we assume that we know, এটা এস্টিমেশনের জন্য সবসময় এটা assumption, we know that the theoretical probability distribution of the population parameter. আমরা population parameter এর theoretical distributionটা জানি দেখেই কিন্তু আমরা ওই যে যেমন বলি যে এটা কোন ধরনের ডিস্ট্রিবিউশন, এটা নরমাল না এটা পয়জন না এটা বাইনোমিয়াল, কোন ধরনের, এই জিনিসটা আমরা আগেই জানি, এটাই অ্যাজাম্পশন। আমরা সব তথ্য অনুযায়ী অ্যাজিউম করি যে এটা আমরা নরমালি ডিস্ট্রিবিউটেড হতে পারে, অথবা এটা পয়জনের ডিস্ট্রিবিউশন, অথবা এটা বাইনোমিয়ালের ডিস্ট্রিবিউশন, তাই না? এই জিনিসগুলো কিন্তু আমরা করেছি। তো সেটা জানার পর আমরা যে পপুলেশনের সম্পর্কে জানতে চাই সেই ভ্যালুটা, সাপোজ আমাদের হাইট যেটা ছিল আমাদের এক্সাম্পল অনুযায়ী ক্লাসের হাইট, তাহলে সাপোজ থিটা ইজ দ্য প্যারামিটার, থিটাটা মনে করো হাইটের সেন্সে, তাহলে থিটা যে প্যারামিটার সেইটার আমি যে এস্টিমেটটা সেটা কি বলেছিলাম যে 5.6, একটা মাত্র ভ্যালু এস্টিমেট করি যে এর হাইটটা কত হবে, একটা যে কোনো 5.6 ফিট। এই যে এই যে একটা মাত্র ভ্যালু, এই যে এস্টিমেশনটা, এইটাই হচ্ছে আসলে পয়েন্ট এস্টিমেশন। ঠিক আছে, এস্টিমেটর, এবং এটাকে আমরা মানে স্ট্যাটিস্টিক্যাল নোটেশনে পপুলেশনের যে প্যারামিটার সেটাকে যেই নোটেশন এ বি সি ডি আলফা বিটা যাই দিই, এস্টিমেশন করব সেটাকে আমরা হ্যাট দিয়ে চিহ্নিত করি এস্টিমেটেড ভ্যালুটা। তাহলে সাপোজ যদি থিটা যদি আমার প্যারামিটার হয়, হাইট যদি থিটা হয়, তাহলে থিটা হ্যাট হচ্ছে তার এস্টিমেট। theta hat estimate of true theta, then the estimator theta hat is known as the point estimator because it provides only a single estimate of theta. একটা মাত্র ভ্যালু দেখাচ্ছে আমাকে, কিন্তু অন্য 10টা ভ্যালু বলেন, মাত্র একটা ভ্যালু। এই ক্লাসের হাইট 5.6 ফিট। বোঝা গেছে আমার কথা? এটা হচ্ছে পয়েন্ট এস্টিমেশন। আর আরেকটা হচ্ছে ইন্টারভেল এস্টিমেশন। নামটা দেখে হয়তো কিছুটা হলেও বোঝা যাচ্ছে, পরে ভিতরের বিষয়টা বুঝবো। প্রথমেই আমরা বুঝি যে ইন্টারভেল, ইন্টারভেল মানে কি, দুইটা রেঞ্জ এর ভিতরে। তাহলে যদি আমাকে ইন্টারভেল এস্টিমেশনে, তাহলে আমাকে একটা রেঞ্জ দিবে যে আমার এই ক্লাসের গড় হাইট 5 ফুট 4 ইঞ্চি থেকে 5 ফিট 8 ইঞ্চির মধ্যে হবে। দিস ইজ কল্ড ইন্টারভেল এস্টিমেশন। বোঝা গেছে কথা? এক্সাক্ট একটা ভ্যালু বলবে না, বলবে আমার রেঞ্জ, একটা ইন্টারভেল 5.4 থেকে 5.8, এর ভিতরে যে কোনো, এর ভিতরেই এই ক্লাসের হাইট, গড় হাইট হবে। কার
ইয়েটা স্পিক মাউথপিসটা অন আছে, আশপাশ থেকে আওয়াজ আসছে, মিউট করো। হ্যাঁ, বোঝা গেছে কথা এ পর্যন্ত? তাহলে এস্টিমেশন আমার দুই রকমের, একটা হচ্ছে পয়েন্ট আর একটা ইন্টারভ্যাল। পয়েন্টটা বুঝলাম যে একটা, আর ইন্টারভ্যাল হচ্ছে রেঞ্জ। আসলে এবার ডিটেলসে যাই। তাহলে ইন্টারভ্যাল এস্টিমেশন হচ্ছে instead of obtain a single estimate of theta, we obtain two estimate, একটা theta 1 hat আর একটা theta 2 hat, একটা রেঞ্জ। এবং এই সে উইথ সাম কনফিডেন্স, যেটা আসলে প্রবাবিলিটি, কনফিডেন্সটা প্রবাবিলিটি that the interval between theta 1 and theta 2 include the true theta। আমার যে এক্সাম্পল হিসাবে যেটা বললাম যে আমার 5 পয়েন্ট, তোমার ক্লাসের হাইট 5.4 থেকে 5.8, 5.4 থেকে 5.8 এর ভিতরই এই ট্রু হাইটটা লাই করবে। এবং এইটার ক্ষেত্রে আমি একটা কনফিডেন্স বলবো যে কত পার্সেন্ট কনফিডেন্স আমি, ওই যে সিগনিফিক্যান্ট লেভেল থেকে খেয়াল করো, সিগনিফিক্যান্ট লেভেল কি ছিল? ভুলের পরিমাণ, তার অপোজিটটা ছিল কনফিডেন্স। তাহলে আমার 5% সিগনিফিকেন্স লেভেল হলে আমার কনফিডেন্স কত? কনফিডেন্স লেভেল 5% সিগনিফিকেন্স লেভেলে আমার কনফিডেন্স 95%. 95% কনফিডেন্স। ইয়েস, তাহলে এই যে কনফিডেন্স, আমি বলবো যে ঠিক আছে আমার 95% কনফিডেন্স যে আমি এই যে তোমার ক্লাসের হাইট 5.4 থেকে 5.8 এর ভিতর থাকবে। এইটাই হচ্ছে আমার তাহলে ইন্টারভ্যাল এস্টিমেশন। ঠিক আছে, জাস্ট বোঝো আগে Yes, কথা। sir. গুড, এই পর্যন্ত যদি বোঝা থাকে, এইবার আসি ম্যাথমেটিক্যালি। ম্যাথমেটিক্যালি তাহলে এবার আসো যে ইন্টারভ্যাল এস্টিমেশন, থার্ড সেন্টেন্সে ইন্টারভ্যাল এস্টিমেশন উই কনস্ট্রাক্ট টু এস্টিমেটর, থিটা 1 hat এবং থিটা 2 hat, এবং সেইটা আসলে দেখাবে কি এইরকম যে প্রবাবিলিটি, কনফিডেন্স, কনফিডেন্সটাই তো হচ্ছে প্রবাবিলিটি, আমার কত পার্সেন্ট প্রবাবিলিটি, যে কত কত এর মানে সম্ভাবনা যে এর রেঞ্জের ভিতরেই আমার গড়টা থাকবে, সেটাই তাহলে প্রবাবিলিটি। অরিজিনাল থিটা মাঝখানে যেটা আছে, যেটা ট্রু থিটা would be lie between theta 1 and theta hat, এই দুইটার ভিতরেই থাকবে। এবং আমার কনফিডেন্স লেভেল হচ্ছে 1 মাইনাস আলফা। খেয়াল করো, আলফা ছিল আমার 5%, তাহলে 5% থেকে যদি আমি এইভাবে লিখি, তাহলে অরিজিনাল কনফিডেন্স ঠিক হওয়ার সম্ভাবনাটা হবে 1 মাইনাস আলফা, যেটাই 95%। ঠিক আছে, বুঝতে পারছো জি স্যার। এই লাইনটা? স্যার বুঝতে পারছি। এই 1 মাইনাস আলফা, আলফাটা কি ছিল আমার? ভুল, 5%। তাহলে 1 থেকে যদি 5% বাদ দিই, সেটাই হবে আমার তাহলে 95%, মানে 0.95। ঠিক আছে, এটা হচ্ছে আমার কনফিডেন্স সত্য হওয়ার এই রেঞ্জের ভিতরে, এর প্রবাবিলিটিটা হচ্ছে এর 95% আমার কনফিডেন্স, এবং সেটাই হচ্ছে আসলে বেসিক্যালি প্রবাবিলিটি। তাহলে probability is 1 minus alpha that the interval from theta 1 to theta 2 contains the true parameter। তাহলে আমার 5.4 আর 5.6 95% কনফিডেন্স যদি হয়, তাহলে এটা দেখাবে একটা 95 একটা জাস্ট উদাহরণ হিসেবে। থিওরিটিক্যালি বা ম্যাথমেটিক্যালি এটা এই জিনিস।
এবং এই যে ইন্টারভ্যালটা θ1 আর θ2, দিস ইজ কল্ড কনফিডেন্স ইন্টারভ্যাল। ইন্টারভ্যাল এস্টিমেশনের এটাকে আমরা বলি কনফিডেন্স ইন্টারভ্যাল অফ সাইজ 1 মাইনাস আলফা। 1 মাইনাস আলফাটা কি? যে কনফিডেন্স লেভেলটা আমার কত পার্সেন্ট কনফিডেন্স, এটা 95 হতে পারে। আলফার উপর ডিপেন্ড করছে তুমি ভুল কতখানি অ্যাকসেপ্ট করবা, সিগনিফিকেন্স লেভেলের উপর 1% না 5% না 10% না আলফার ভ্যালুর উপর নির্ভর করছে। আলফা যদি তোমার 5% ভুল তুমি সিগনিফিকেন্স লেভেল ধরো, তাহলে এটা 95%, ঠিক আছে। এবং 1 মাইনাস আলফা ইজ নোন অ্যাজ তাহলে কনফিডেন্স কোফিশিয়েন্ট। winners and losers and control. এটাকে বলা হয় কনফিডেন্স কোফিশিয়েন্ট, ঠিক আছে। বোঝা গেছে কথা? জি স্যার। গুড। বোঝা যদি যায় তাহলে খুবই ভালো। তাহলে এখন যদি প্র্যাকটিক্যালি আমরা বলি, আলফার ভ্যালু যদি আমি যেটা বলছিলাম 5%, 5% মানে কি? 0.05, মানে 5 ডিভাইডেড বাই 100 করলে 0.05। তাহলে 1 মাইনাস, হ্যাঁ 1 মাইনাস আলফা তাহলে কি হবে? 0.95, মানে 95%। এটার মানে কি? এটার মানে হচ্ছে if we construct a confidence interval with a confidence coefficient 0.95, then the repeated sampling, আমরা যদি স্যাম্পলিংটাকে রিপিট করি ওই যে আগের সিগনিফিকেন্স লেভেলের মতন, যে 95 আউট অফ 100 কেসেস, 100 বার যদি করি তাহলে 95 বারই আমার এই ইন্টারভ্যালের ভিতরই আমার যে টেস্ট স্ট্যাটিস্টিক্স থেকে ভ্যালু আসছে সেটা পাওয়া যাবে। তার মানে ইন্টারভ্যাল কন্টেইনস দ্য ট্রু থিটা। তাহলে 5 বার মাত্র ভুল হতে পারে, বাকি 95 বারই এই যে θ1 হ্যাট আর θ2 হ্যাট যে ভ্যালুটা ধরেছি, আমার এক্সাম্পল অনুযায়ী তোমাদের ক্লাসে যদি 5 ফিট 4 ইঞ্চি থেকে 5 ফিট 8 ইঞ্চির মধ্যেই আমার গড় পাওয়া যাবে। 5 বার হয়তো পাওয়া যাইতে পারে গড়, এর বাইরে 15 জন 15 জন করে যদি আমি 100 বার টেস্টটা করি, তাহলে 95 বারই দেখা যাবে আমি যে স্যাম্পলের যে গড় পাবো সেটা ওই 5 ফিট 4 ইঞ্চি থেকে 5 ফিট 8 ইঞ্চির মধ্যেই থাকবে, ঠিক আছে। বোঝা গেছে কথা? জি স্যার। তাহলে কনফিডেন্স কোফিশিয়েন্ট হচ্ছে আমার 0.95। এখানে 1 মাইনাস আলফাটাকে আমরা বলছি কনফিডেন্স কোফিশিয়েন্ট, সেটা এখানে 0.95 কনফিডেন্স কোফিশিয়েন্ট। বা এটাকে অন্যভাবে আমরা বলার সময় বলি, উই অফেন সে দ্যাট উই হ্যাভ এ 95% কনফিডেন্স ইন্টারভাল, এবং এটাকে আমরা বলি 95% কনফিডেন্স ইন্টারভাল, ঠিক আছে। এই যে তাহলে 95% কনফিডেন্স ইন্টারভাল আমার কত? 9.4 থেকে 9.8। সরি, তোমাদের হাইটের ক্ষেত্রে কত বললাম? 5 ফিট 4 ইঞ্চি থেকে 5 ফিট 8 ইঞ্চি। এইটা হচ্ছে আমার 95% কনফিডেন্স ইন্টারভাল। তাহলে 100 বার যদি 15 জন 15 জন করে তোমাদের হাইট আমি মাপি, তাহলে 95 বারই এই রেঞ্জের ভিতরে গড়টা পাবো। 5 বার হয়তো ভুল হতে পারে, এর বাইরে পাওয়া যাইতে পারে। তাহলে পয়েন্ট এস্টিমেশনে একটা ভ্যালু আমি পাবো, আর ইন্টারভ্যাল এস্টিমেশনে একটা রেঞ্জ পাবো, যে এর থেকে এর ভিতর, এবং সেখানে একটা কনফিডেন্স লেভেল বলা পাবো আমি, যে কত সিগনিফিকেন্স লেভেল বা কনফিডেন্স লেভেল কত কনফিডেন্স কোফিশিয়েন্টের থেকে।
তে হতে পারে সেটা তাহলে কি কি আমাদের ইউজুয়ালি আমরা কি করি আলফার ভ্যালু কি কি ইউজুয়ালি আছে সিগনিফিকেন্স লেভেল 1% 5% 10% যে কোনো ভ্যালুই হতে পারে কিন্তু সাধারণত আমরা 5% 1% অথবা 10% টা ধরি 1% খুব বেশি স্ট্রিক্ট 1% সিগনিফিকেন্স লেভেল মানে কি কনফিডেন্স কোএফিসিয়েন্ট তাহলে কত হবে 1% সিগনিফিকেন্স লেভেলে কনফিডেন্স কোএফিসিয়েন্ট কত হবে 99% হ্যাঁ 99 জিরো কনফিডেন্স কোএফিসিয়েন্ট হবে 0.99 আর কনফিডেন্স ইন্টারভাল 99% কনফিডেন্স ইন্টারভাল পাবো ওখান থেকে ঠিক সেম ভাবে 10% সিগনিফিকেন্স লেভেলে আমার কনফিডেন্স কোএফিসিয়েন্ট হচ্ছে 0.90 কনফিডেন্স কোএফিসিয়েন্টটা আর কনফিডেন্স ইন্টারভাল পাবো 90% কনফিডেন্স ইন্টারভাল এবং আলফা তোমাদেরকে প্রথমেই যেটা বলেছিলাম আলফা কি ছিল আমার আলফা হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স এবং যেটা আমরা কি ছিল লেভেল অফ সিগনিফিকেন্সটা আসলে কি এক ধরনের এরর ছিল মনে আছে কি ভুলটা করছিলাম Yes, sir. ভুল কি ছিল null hypothesis ভুলটা কি ছিল আলফা মানে accept করা। কি আবার আবার যদি ওখানে যাই কি ছিল খেয়াল এটা করো ছিল যে আমাদের অ্যাকসেপ্ট করার দরকার ছিল যেটা আমরা রিজেক্ট করছি এক্স্যাক্টলি ওখানে ছিল আমার যে কোথায় সুইটেবল সিগনিফিকেন্স লেভেল ওই হ্যাঁ এই যে একসেপ্ট করার দরকার ছিল কিন্তু আমরা রিজেক্ট করেছি খেয়াল করিও Yes, sir. একসেপ্ট করার দরকার ছিল কিন্তু আমরা রিজেক্ট করেছি এবং এই যে ভুলটা এই ভুলটাকে আমরা বলে থাকি টাইপ 1 এরর আলফাটা তা হচ্ছে আমার লেভেল অফ সিগনিফিকেন্স যেটা আসলে শো করছে এইখানে প্রবাবিলিটির সেন্সে probability of committing a type 1 error তাহলে 5% 0.05 এটা কি আসলে probability 0.05 probability of committing type 1 error এই এররটাকে আমরা বলছি এটা ভুল তো এই ভুলটা কত এক নাম দিলাম টাইপ 1 এরর এবং টাইপ 1 এররটা কি যে আমার যখন সেটা রিজেক্ট করেছি কিন্তু আমার একসেপ্ট করা উচিত ছিল খেয়াল করি এটা হচ্ছে টাইপ 1 এরর একসেপ্ট করার উচিত ছিল কিন্তু আমি রিজেক্ট করেছি ঠিক আছে Yes, sir. আজকে তাহলে এই পর্যন্তই থাক নাকি Yes, sir. অনেক পড়া হয়ে গেছে আজকে। আচ্ছা তো ঠিক আছে সবাই অনেক ধন্যবাদ হ্যাঁ তোমরা সবাই Slides কখন দিবেন স্যার? কারো কোনো কোশ্চেন আছে কিনা স্যার স্লাইড দিবেন না কারো কোনো কোশ্চেন আগে বলো আগে স্লাইড খালি ফাঁকিবাজি তার মানে কিছু শুনোনি খালি স্লাইডের ধান্দা বলেছি স্যার আচ্ছা কারো কোনো কোশ্চেন স্যার কোনো কোশ্চেন নাই ওকে তাহলে গুড থ্যাংক ইউ